করছি সবাই ভালো এবং সুস্থ আছো। আজকে তোমাদের ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে হিস্ট্রি ইউনিট 1-এর চ্যাপ্টার 1, যেটা চ্যাপ্টার 1-এ কিন্তু একটা পার্ট আমি সবগুলোই করিয়েছি, একটা পার্ট বাকি থেকে গিয়েছিল, সেটা হলো ফ্রাসোয়া বাহিনী। ওকে, তো আজকে ফ্রাসোয়া বাহিনীর সম্বন্ধে করবো। তার আগে বলি, আমাদের ফার্স্ট ইউনিটে কিন্তু 3টে চ্যাপ্টার রয়েছে। পর্যটকদের বিবরণ, এটা সুফিবাদ, ভক্তিবাদী এবং সুফিবাদী আন্দোলন, বিজয়নগর, বাহুমনি, বাংলা, এই দুটো চ্যাপ্টারই কিন্তু প্রায় কমপ্লিট উইথাউট ইলিয়াস শাহী বংশ। আর চ্যাপ্টার 1-এর এই ফ্রাসোয়া বাহিনীটা হলে কিন্তু চ্যাপ্টার 1টা পুরোটা কমপ্লিট হয়ে যাবে। তো আজকে এটা ফ্রাসোয়া বাহিনীর সম্বন্ধে আলোচনা করব। তো ফ্রাসোয়া বাহিনী, ইনি ছিলেন একজন ফরাসি পর্যটক, আর বিশেষত যেটা মনে রাখতে হবে, ইনি কিন্তু ছিলেন একজন চিকিৎসক। 25শে সেপ্টেম্বর 1620 খ্রিস্টাব্দে ফ্রান্সের আজু প্রদেশে ইনি জন্মগ্রহণ করেন। ভারতে আগমন 1658 খ্রিস্টাব্দের শেষ বা 1659 এর গড়ার দিকে কিন্তু ইনি ভারতে এসেছিলেন। এটা এতটা ইম্পর্টেন্ট নয়, এইটাই কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট যে ফ্রাসোয়া বাহিনী মেলানো ক্রস ম্যাচিংয়ে দেয়। ফ্রাসোয়া বাহিনী ছিলেন একজন চিকিৎসক, মুখস্থ করে নাও। উল্লেখযোগ্য গ্রন্থ ট্রাভেলস ইন দ্য মোগল এম্পায়ার, ট্রাভেলস ইন দ্য মোগল এম্পায়ার। ওকে, এটা তার উল্লেখযোগ্য গ্রন্থ। গ্রন্থের নামটাও কিন্তু ভ্যারি ইম্পর্ট্যান্ট। উপাধি, এনার উপাধি ছিল পর্যটকদের যুবরাজ। এটাও খুব ইম্পর্ট্যান্ট, মনে রাখতে হবে। যেগুলো আমি হাইলাইট করে দেবো না, সেগুলো ইম্পর্ট্যান্টগুলো অবশ্যই মনে রাখ। এই উপাধি এনাকে কে প্রদান করেছিল? ফরাসি পর্যটক মোদাফের কাউন্ট। ফরাসি পর্যটক মোদাফের কাউন্ট। এনার মৃত্যু হয়েছিল প্যারিসে। কত খ্রিস্টাব্দে? 22শে সেপ্টেম্বর 1688 খ্রিস্টাব্দে। এবার দেখো এনার সম্বন্ধে কিছু কথা। সপ্তদশ শতকে ফরাসি পর্যটক ফ্রাসোয়া বাহিনী ভারতে আসে। 26 থেকে 27 বছর বয়সে উত্তর জার্মানি, পোল্যান্ড, সুইজারল্যান্ড, ইটালি ভ্রমণে বেরিয়েছিলেন ইনি। বিশিষ্ট দার্শনিক গ্যাসেডি ছিল তার শিক্ষাগুরু। বার্নিয়ে ছিলেন একজন চিকিৎসক। তাহলে বার্নিয়ে কে ছিলেন? একজন চিকিৎসক। তিনি 1652 খ্রিস্টাব্দে 26শে আগস্ট এমডি ডিগ্রি লাভ করেছিলেন। বার্নিয়ে কোন ডিগ্রি লাভ করেন? এমডি। 1654 সালে তিনি সিরিয়া এবং প্যালেস্টাইন ঘুরে আসেন। মুঘল সম্রাট শাহজাহান ও ঔরঙ্গজেবের শাসনকালে তিনি ভারতে এসেছিলেন। তো তিনি কার শাসনকালে এসেছিলেন? শাহজাহান এবং ঔরঙ্গজেব। এর মধ্যে না এই দুটো তো শাসকের নাম আছে, কিন্তু সবথেকে বেশি আসে এই ঔরঙ্গজেব। তার আমলে এসেছিল, অপশন দিয়ে দেবে ঔরঙ্গজেব, আর বাকি তিনটা আকবরের আমল বা হুমায়ুনের আমল, এইভাবে দিয়ে দিতে পারে, কিন্তু ঔরঙ্গজেব অ্যান্সার হবে। শাহজাহানটা খুব একটা দেয় না, কিন্তু দুটোই মনে রাখবে। ভারতে বার্নিয়ে 7 বছর ছিলেন। 1659 থেকে শুরু করে 1666 খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু বার্নিয়ে ভারতেই ছিলেন। 7 বছর ধরে তিনি কিন্তু ভারতে ছিলেন। তিনি তার গুরুত্বপূর্ণ রচনাগুলি ফরাসি সম্রাট চতুর্দশ লুইকে উৎসর্গ করেছেন। তিনি ফরাসি মন্ত্রী কোলবার্টকে লিখিত পত্রাবলীর সাহায্যে ভারতের বিভিন্ন অবস্থা তুলে ধরেছে। মানে তিনি কোলবার্টকে একটা পত্র লিখেছিলেন, সে পত্রে তিনি লিখেছেন ভারতের বিভিন্ন ধরনের অবস্থা, সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, প্রশাসনিক সমস্ত কিছু, সামরিক অবস্থা, প্রশাসনিক বলাটা ঠিক হবে না, সামরিক অবস্থা। ওকে, 1663 খ্রিস্টাব্দে মসিয়ে দ্য লা ভাইয়েরকে লেখা একটি চিঠিতে তিনি মোগল সাম্রাজ্যের প্রধান দুটি শহর দিল্লি এবং আগ্রা, মুঘল সাম্রাজ্যের প্রধান দুটি শহরের নাম কি? দিল্লি এবং আগ্রা, সুন্দর বর্ণনা দিয়েছেন বা করেছেন। 1656 সালে প্রথমে তিনি মিশরে উপস্থিত হয়েছিলেন। 1 বছর মিশরে কাটিয়ে তিনি জাহাজে করে মোখা বন্দরে এসেছিলেন। মোখা কেন লিখেছি? কেননা বিভিন্ন বইতে, কোনো বইতে মোকা আছে, কোনো বইতে আবার মুখা আছে। এবার পরীক্ষায় যদি আসে তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা আসবে, ওকে, দুটো থাকবে না। 1659 সালে প্রথম তিনি সুরাট বন্দরে পৌঁছেছিলেন। সেই সময় শাহজাহান আগ্রা দুর্গে বন্দী হয়ে আছে। দারাসুকোহ দেওরাই যুদ্ধে গুজরাটের দিকে পালিয়ে যাওয়ার সময় বার্নিয়ের সাথে তার সাক্ষাৎ হয়। এই দারাসুকোহ যখন গুজরাটের দিকে পালিয়ে যাচ্ছে, কোন যুদ্ধের সময়? দেওরাই যুদ্ধে পরাজিত হয় এবং গুজরাটে যখন পালিয়ে যাচ্ছে, তখন কিন্তু এই বার্নিয়ের সাথে এর সাক্ষাৎ হয়। বার্নিয়ে ইতিমধ্যে ডাকাতের হাতে তার সর্বস্ব হারিয়ে ফেলেছে। মানে এদিকে বার্নিয়েও ডাকাতের হাতে পড়েছে, তার সমস্ত কিছু হারিয়ে ফেলেছে। ওদিকে দারাসুকোহ, সেও কিন্তু যুদ্ধে ব্যর্থ হয়ে সে কিন্তু পালিয়ে যাচ্ছে গুজরাটে। তখন দুজনে মুখোমুখি হয়, দেখা হয়।
তিনি প্রায় নিঃস্ব অবস্থায় বার্নিয়ে প্রায় নিঃস্ব অবস্থায় ঔরঙ্গজেবের কাছে পৌঁছয় এবং চিকিৎসকের কাজ পেয়েছিলেন। বার্নিয়ে কার কাছে গিয়েছিলেন, কার কাছ থেকে চিকিৎসকের কাজ পেয়েছেন? ঔরঙ্গজেবের কাছ থেকে। ঔরঙ্গজেবের দরবারে অভিজাত বখশি দানিশ মন্দ খান বা মোহাম্মদ সফি, এনাকে মোহাম্মদ সফি বলেও আমরা চিনি, এর অধীনে একটা চাকরি পান। বার্নিয়ে দানিশমন্দ খানকে আঁকা বলে সম্বোধন করতো। আঁকা বলে সম্বোধন করতো। ব্যাস এটুকুই। হ্রাস্ব বার্নিয়ে কিন্তু এটা থেকে আর তেমন কিছু আসে না। একটা মানে প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্রাস্ব বার্নিয়ে কে ছিলেন? একজন চিকিৎসক। এটা কিন্তু ক্রস ওই থাকে না মেলানো, ক স্তম্ভ খ স্তম্ভ, ওইটাতে খুব ভাইটাল একটা কোয়েশ্চেন হ্রাস্ব বার্নিয়ে। আর এনার যে গ্রন্থের নামটা ট্রাভেলস অফ মুঘল এম্পায়ার। আর পর্যটকদের যুবরাজ কাকে বলা হয়? হ্রাস্ব বার্নিকে। আর তাভারনিয়ে বলে একজন আছে, ওনাকেও কিন্তু পর্যটকদের যুবরাজ বলা হয়। তো কোয়েশ্চেন যদি থাকে না, তাহলে কিন্তু আমি দেখলাম দুটো বইতে দুরকম আছে, একটাতে হ্রাস্ব বার্নিয়েকে পর্যটকের যুবরাজ দেওয়া আছে, আর অন্য একটি বইতে তাভারনিয়েকে পর্যটকদের যুবরাজ দেওয়া আছে। ছায়া বইতেই দুটোই পেয়ে যাবে। ছায়া বইয়ের যেটা হ্রাস্ব বার্নিয়ে যে কোশ্চেনটা, ওখানে দেখবে পর্যটকদের যুবরাজ এটা দেওয়া আছে ছায়া বইতে, কিন্তু অনুশীলনী যখন তোমরা চেক করবে তখন দেখবে বার্নিয়ের জায়গায় ওখানে কিন্তু তাভারনিয়ে আছে। সুতরাং তোমাদের যদি কোশ্চেনটা আসেও, তাহলে কিন্তু হয় বার্নিয়ে থাকবে, না হয় তাভারনিয়ে থাকবে। তো দুজনকেই পর্যটকদের যুবরাজ বলা হচ্ছে। ওইটাকে নিয়ে টিচারদের সাথে তর্ক করতে যেও না, জাস্ট মনে রেখো কোয়েশ্চেনটা পর্যটকদের যুবরাজ কাকে বলে। তাহলে বার্নিয়ে যদি থাকে তাহলে বার্নিয়ে দেবে, আর যদি তাভারনিয়ে থাকে তাহলে ওটাই ঠিক করবে। দুটো কখনো অপশানে থাকবে না, ঠিক আছে? নিজেরা জেনে রেখো, বাট কারোর সাথে তর্ক করতে যেও না। সব বার্নিয়ে আজ শেষ করলাম। তো আমার কাছে ব্যাস এটুকুই নোটস আছে। এবার এর মধ্য থেকে এই দুটো কোয়েশ্চেন তিনটে খুব ভাইটাল। এবার তোমরা একটু বইটাই দেখো, সবার বই তো আর সমান নয়, তাই বইটা একবার রিডিং করে নাও এই কোশ্চেনটা, হ্রাস্ব বার্নিয়ে। বাকি যে নোটসগুলো দিয়েছি আশা করি আর পড়তে হবে না বইটা। এবার যে পড়তে চাও অবশ্যই বই পড়ো, বই পড়তে না বলবো না, কিন্তু এটা বলছি তোমরা বইতে আরেকবার রিডিং করে নাও, কেননা এখানে কিন্তু সব তথ্যগুলো আমি অ্যাড করিনি। এগুলো একটু ইম্পর্টেন্ট বেশি পরীক্ষায় আসার মতো, সেগুলোই এখানে ব্যাস বলেছি। এর মধ্যে আবারও তোমাদের বলছি, এই চিকিৎসক ব্যাপারটা হ্রাস্ব বার্নিয়ে ছিলেন একজন চিকিৎসক, এটা কিন্তু অবশ্যই মনে রাখবে। এনার গ্রন্থটা, এনার উপাধি, আর কে দিয়েছিল, যদি উপাধিটা কে দিয়েছিল প্রদানকারী মোদাবের কাউন্ট, এটাও ইম্পর্টেন্ট আছে, দেখবে খুব একটা আসে না। তোমরা যদি প্রশ্ন বিচিত্রা কিনে থাকো তাহলে দেখবে এই চিকিৎসকের যে কোশ্চেনটা না, এটা বারবার পাবে, তোমরা বিভিন্ন মডেলে পাবে। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর তোমরা যদি চাও এই চ্যাপ্টার থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আনার জন্য হ্রাস্ব বার্নিয়ে বা একটু ইম্পর্টেন্ট টাইপের, তাহলে আমি ভিডিও দেব। তা না হলে এবার আমি ইউনিট 2-তে চলে যাব। ইউনিট 2-তে আমাদের দুটো চ্যাপ্টার রয়েছে, সাম্রাজ্যবাদ উপনিবেশবাদের চ্যাপ্টারটা, আর দেন ঔপনিবেশিক শাসনযন্ত্র যে চ্যাপ্টারটা, দুটো চ্যাপ্টার আছে। ঔপনিবেশিক নিয়ন্ত্রণের শাসনযন্ত্র, আর ওদিকে আছে তোমার উপনিবেশবাদ, সাম্রাজ্যবাদ, এই দুটো চ্যাপ্টার হলে কিন্তু সিলেবাস কভার হয়ে যাবে। এটা হয়তো এতটা ইন্টারেস্টিং তোমাদের লাগেনি বা লেগেছে জানি না, তো আর কেমন লেগেছে একটু জানিও প্লিজ। কিন্তু যেটা লাস্ট চ্যাপ্টার, ঔপনিবেশিক নিয়ন্ত্রণের শাসনযন্ত্র, পুরো গল্পের মতোভাবে আমি বোঝাবো। ওটা খুব সুন্দর একটা চ্যাপ্টার, তোমরা আগেও পড়েছো, আর খুব ভালো লাগবে। টাটা।